জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ তো? তাহলে তোমাকে সর্বপ্রথমে একটা আইডিয়া রাখতে হবে যে ওই পরীক্ষার প্রশ্নপত্রে কোন ধরনের প্রশ্ন আসে। সিলেবাস তোমার সামনে একটা আছে, কিন্তু সেই সিলেবাস অনুযায়ী তুমি কত কঠিন বা কত সহজ অঙ্ক প্র্যাকটিস করবে। তো এই বিষয়ে ধারণা অর্জন করতে গেলে সর্বপ্রথমে আমাদের জানতে হয় যে বিগত বছরগুলোতে কেমন প্রশ্নপত্র এসেছিল। বিগত বছরগুলোতে যে প্রশ্ন এসেছিল সেই প্রশ্ন একদম 92 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত প্রশ্নের লেভেলটা ক্রমশ কিভাবে পাল্টেছে, অঙ্কের ধরনগুলো কিভাবে ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়েছে, এই বিষয়ে প্রপার আইডিয়া নিতে গেলে তোমাকে সেই শুরু থেকে আজ পর্যন্ত প্রতি বছরের প্রশ্নগুলোকে অনুশীলন করার দরকার। এখন তুমি বলবে আমাকে যে স্যার, তাহলে সেই 1992 সালের জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্রটা কি আছে আপনার কাছে? না, সেই প্রশ্নপত্রটা থাকার কোনো প্রয়োজন নেই। সেই প্রশ্নপত্রের ঠিক অনুরূপ ভাবে অঙ্কগুলোকে একটু ঘুরিয়ে লেভেলটাকে একই রকম রেখে যে বইটি আমরা প্রকাশ করেছি অতীতের অনুরূপ, সেই বইয়ের প্রশ্নপত্র যদি তুমি ফলো করো, তাহলে তোমার কাছে একটা আইডিয়া সুস্পষ্ট হয়ে যাবে যে 92 সালে যে প্রশ্নপত্রটা গঠিত হয়েছিল সেটা কেমন ধরনের ছিল। প্রশ্নপত্র যখন কঠিন হয় তখন প্রতিযোগিতা অনেক সহজ হয়ে যায়, আর প্রশ্নপত্র যখন সহজ হয় তখন প্রতিযোগিতা হয়ে যায় অনেক কঠিন। তো আমরা 1992 সালের প্রশ্নপত্রের অনুরূপ প্রশ্ন যদি আমাদের হাতে পাই, তাহলে আমরা বুঝবো যে এত সহজ একটা প্রশ্ন, এই প্রশ্নে যদি 4000 পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তার মধ্যে 80 জনের যে লিস্ট, সেখানে নিজের অবস্থান যদি রাখতে হয়, তাহলে সেটা হয়ে যায় ভীষণ টাফ ব্যাপার। তো সেই 92 সালের প্রশ্নপত্রটাকে যদি একবার আমরা দেখে নিই এবং তার সমাধানগুলো করে নিই, হয়তো আজ আমাদের কাছে অনেক সহজ বলে মনে হবে, কিন্তু প্রতিযোগিতাটা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। তো আজকে আমরা ধারণা নেব 1992 সালে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে যে প্রশ্নপত্রটিতে সেই সময়ের ছাত্রছাত্রীরা পরীক্ষায় বসেছিল এবং 80 জনের লিস্টে নিজেদের নাম আনতে পেরেছিল, সেই প্রশ্নপত্রটা কেমন ছিল। হুবহু সেই প্রশ্নপত্র নয়, আমাদের অতীতের অনুরূপ বইয়ে 1992 সালের প্রশ্নপত্রের অনুরূপ প্রশ্ন কেমন ছিল সেটা আমরা আজকে দেখব। আর আমরা দেখব যে সেই প্রশ্নপত্রে যে অঙ্কগুলো ছিল তাকে একটু ঘুরিয়ে দিলে কেমন প্রশ্নপত্র হতে পারে। তো আমরা আজকে দেখব 1992 সালের অনুরূপের যে প্রশ্নটা সেটা এবং তার সমাধান কৌশল। আমরা দেখব সেখানে 20টি অঙ্ক রয়েছে, সেই 20টি অঙ্কের অনুরূপ অঙ্ককে আমরা আজকে অনুশীলন করব। প্রতিটা অঙ্ক যত্ন সহকারে বুঝে নেবে এবং আমি যেভাবে বিস্তারিত আলোচনার মাধ্যমে অঙ্কটাকে বোর্ডে সমাধান করব, তোমরা হুবহু সেটাকে সিডাব্লিউ করবে। পরবর্তীতে শর্টে কিভাবে পরীক্ষার হলে তুমি যাবে সেটা আমি বলে দেব। জেএনভিএসটি ম্যাথ ক্লাস, অতীতের অনুরূপ বই থেকে সমাধান। অতীতের অনুরূপ বলতে আমরা বুঝি বিগত বছরগুলোতে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় যে সমস্যাগুলি এসেছিল তার অনুরূপে গঠিত প্রশ্নপত্র, যেটা আমাদের সাহা পাবলিকেশন থেকে প্রকাশিত অতীতের অনুরূপ নামক যে বই, সেই বইতে লিপিবদ্ধ করা আছে। তো আজকে ক্লাস নম্বর 1, অর্থাৎ 1992 সালের অনুরূপ প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। সেট নাম্বার 1, 1992 সালে আগত অঙ্কের অনুরূপ অঙ্ক সমূহ। তাহলে আমরা সরাসরি চলে যাব প্রশ্নপত্রে, প্রশ্নগুলোকে দেখব এবং তার সমাধান কৌশল শিখব এবং শিখে নেব বিস্তারিতভাবে এবং শর্টে কিভাবে সমস্যাগুলি সমাধান করা যায়। যাব প্রশ্নপত্রের একদম প্রথম সমস্যায়, অর্থাৎ এক দাগের সমস্যায়। সেট নাম্বার 1, 1992 সালে আগত অঙ্কের অনুরূপ প্রশ্নসমূহ। সেখানে এক দাগের সমস্যাটিতে বলছে এই যে সংখ্যাটি, এই সংখ্যাটির দুটি সাতের স্থানীয় মানের অন্তর কত। মনে রাখবে এখানে কি চেয়েছে, অন্তর চেয়েছে। আবার কিছু কিছু প্রশ্নে এখানে সমষ্টির কথাও বলে থাকে, এটাও আমরা দেখে নেব সমষ্টি আসলে কিভাবে করতে হয় এবং তার সহজ রূপটি কেমন হয়।
দেখো, সমাধানে যাওয়ার সময় আমরা কি করব, সলিউশন বা সমাধান লিখে নেব। এখানে যে সংখ্যাটার কথা বলছে, সংখ্যাটাতে দুটো সাতের কথা বলেছে, দেখলাম দুটো সাত আছে কিনা, হ্যাঁ আছে। তো সর্বপ্রথম কাজ হবে আমার এই সংখ্যাটাকে বসানো, 3, 7, 5, 9, 7, 5, এর দুটো সাত। তাহলে প্রথমে কি করব, আমরা এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তা বড় এককের ঘরে যেটা অযুতে আছে সেইটাকে আগে বসাবো। তার স্থানীয় মান কি পাবো, সাতের পরে 0, 0, 0, 0, যতগুলো অঙ্ক আছে ততগুলো শূন্য বসাবো। তো এখানে আমরা কাজ করি, এখানে এই জায়গাটায় এই সাতটাকে বসাই, তারপর চারটে শূন্যকে পরপর বসাই। এই এর পরবর্তীতে কি করব, এরপরে পরবর্তী সাতকে বসিয়ে স্থানীয় মান বের করব। এবার তার অন্তর মানে বিয়োগফল নির্ণয় করব। এবার আমরা লিখব যে অন্তরফল। এখানে এইভাবেই তুমি করবে, সিডাব্লিউ চলছে তোমার, সিডাব্লিউ সব অঙ্কগুলোকে যেভাবে যেভাবে আমি করছি খাতায় ঠিক সেইভাবে নোট করবে। এবার অন্তরফল ইকুয়াল টু কত বেরোচ্ছে, 0, এখানে 3, এখানে কত বেরোচ্ছে 9, 9, 6, এটাই আমার অন্তরফল। দেখবো আমাদের উত্তরের অপশনগুলোতে কোথায় আছে, এই অপশনে নেই, এই অপশনে নেই, এই অপশনে নেই, ডি অপশনে আছে। তাহলে এগুলো সব কাটা যাবে। বইয়ে তুমি প্রতিটা প্রশ্নের সাথে এইরকম অপশন পাবে এবং বইয়ের পিছনে উত্তরে দেখবে ডি অপশনটা একে মিলছে কিনা। তুমি যদি দেখো ডি অপশন মিলেছে এবং তোমার উত্তর এবার লিখতে হবে কি, যে এই সংখ্যাটির দুটি সাথে স্থানীয় মানের অন্তর কত। তাহলে তুমি লেখো যে সুতরাং দুটি সাতের দুটি সাতের স্থানীয় মানের স্থানীয় মানের অন্তর অন্তর ইকুয়াল টু 69930, যেটা তুমি একটু আগেই দেখলে যে তোমার উত্তরের সঙ্গে ডি অপশনের উত্তরটা মিলে গেছে। এই তোমার অঙ্ক শেষ হয়ে গেল। এবার আসবো আমরা এই জায়গাটাতে, যদি সমষ্টি নির্ণয় করতে বলতো তাহলে ঠিক এইখানে যেমন ভাবে সমাধান করলাম তেমন ভাবে আমরা সমষ্টির ক্ষেত্রে সমাধান করব। দেখা যাক সমষ্টির ক্ষেত্রে কি করব, 3, 7, 5, 9, 7, 5, এটাকে বসিয়ে দেব। বসানোর পরে এই সাতের স্থানীয় মানটা বড়টার স্থানীয় মান, তার নিচে কি করব, ছোটটার স্থানীয় মান বসিয়ে তাদেরকে যোগ করে এখানে লিখব সমষ্টি। সমষ্টি ইকুয়াল টু 7000, তার আগে 7। এই যে পদ্ধতিতে করলাম অন্তর্ফল নির্ণয়ের মতোই করলাম, কিন্তু যদি শুধু সমষ্টি তোমার পরীক্ষায় চায় তাহলে তুমি আরো একটা সহজ পদ্ধতিতে যেতে পারো। দেখে নাও সেই সহজ পদ্ধতিটা কেমন হবে। প্রথমে এই সংখ্যাটাকে বসাবে 3, 7, 5, 9, 7, 5। এবার তুমি কি করবে, এবার এই 7 এর নিচে 7 বসাবে, 7 এর নিচে 7 বসাবে, যে কটা অঙ্ক আছে সে কটা শূন্য বসাবে। দেখো তো তোমার এই যে সংক্ষিপ্ত আকারে 2 সেকেন্ডের উত্তর আর এই যে যোগটা নির্ণয় করার পরে যে উত্তর, এই দুটো সেম হলো কি হলো না, এই দুটো সেম হয়েছে। তাহলে এটা শুধুমাত্র পরীক্ষার হলে এবং যদি সমষ্টির কথা বলা থাকে তখনই সম্ভব, আদারওয়াইজ তুমি এইভাবে করবে না। যাই হোক, সমষ্টি আসলে যেটা করতে হবে আমরা শিখলাম। যাব পরবর্তী সমস্যা, 2 দাগের সমস্যায় কি বলছে, 11 ও 45-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে। তো আমরা চলে আসি সমাধানে। সমাধানে এসে আমরা প্রথমে কি করব, কি বলেছে এখানে 11 আর এই 45 এর মধ্যে, এখানে ভাষাগত তারতম্যের জন্য অনেক সময় আমাদের জানা অঙ্কের সঠিক উত্তরের জায়গায় আমরা ভুল উত্তর করে আসি। কিভাবে সেটা দেখবো, আগে সমাধানটা দেখি। এখানে বলেছে 11 ও 45-এর মধ্যবর্তী, অর্থাৎ 11-র পরে
এবং 45-এর আগে এই রকম একটা রেঞ্জ বানাতে হবে। এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যাগুলো কত কত। এবার এখনই বসে 10 সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ করে একবার ভাবো, নিশ্চিত নবোদয় বই প্রথম দিকে 100টি সংখ্যার যে চার্ট বা আমাদের সংখ্যাতত্ত্ব নামক যে বইটি রয়েছে সেই বইয়ে 100টি সংখ্যার চার্ট, সেই চার্ট তোমার অলরেডি মনে রয়েছে। সেখানে তুমি কি পেয়েছিলে? সেখানে পেয়েছিলে মৌলিক সংখ্যাগুলিকে আলাদা করে চেনা। তাহলে 11-র পরে মৌলিক সংখ্যা কত? 11-র পরে আছে 13, 13-র পরে কত আছে? 14, 15, 16, 17। এই 17টা মৌলিক সংখ্যার নাম শুনলেই মনে পড়ে যায়। 18, 19, 19 মৌলিক। 20, 21, 22, 23, 23টা মৌলিক। 24, 25, 26, 27, 28, 29, 29টা মৌলিক। 30, 31, এই 31টা মৌলিক। 32, 33, 34, 35, 36, 37, এই 37টা মৌলিক। 38, 39, 40, 41, 41টা মৌলিক। 42, 43, এই 43টা কিন্তু মৌলিক। 44, 45 নেই। এবার আমরা দেখব কতগুলো মৌলিক সংখ্যা পেলাম। একটা পেলাম, দুটো পেলাম, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং নয়টি মৌলিক সংখ্যা, 9টি মৌলিক সংখ্যা পাওয়া গেল। তাহলে উত্তর হয়ে গেল 9টি মৌলিক সংখ্যা পাওয়া গেল। এবার তোমার উত্তরের যে অপশন রয়েছে বইয়ের মধ্যে, সেইখানে এ অপশনে পেলে 10টি, বি অপশনে পেলে 9টি, সি অপশনে পেলে 8টি, ডি অপশনে পেলে 5টি। অর্থাৎ এটা সঠিক হলো না, এটা সঠিক হলো না, এটা সঠিক হলো না। 9টি সঠিক হলো বি অপশনটা। তাহলে এবার তোমার উত্তরের সপক্ষে তুমি এখানে কোনটাকে সঠিক বলে বেছে নেবে? তুমি বি অপশনকে সঠিক বলে বেছে নেবে। তাহলে এখানে আমরা বি অপশনকে সঠিক বলে পাওয়া, এখানে কি লিখেছিলাম? পাওয়া গেল। তাহলে এই 9টির পরিবর্তে তুমি বি অপশন পেয়েছো, সেই জন্য বি অপশনটা সঠিক বলে তোমার মেনে নিতে হবে। এবার এই প্রশ্নটাতেই ভুল উত্তর কিভাবে হতে পারে? দেখো, এ অপশনে বলেছে 10টি, তুমি 10টি কিভাবে করবে? 11 ও 45-এর মধ্যে তুমি অনেক সময় এইরকম 11 আর 45 এই দুটোকে কাউন্ট করে নিলে তখন কিন্তু এই যে 9টি পেয়েছো তার সাথে এই 11কে যোগ করে দিয়ে 10টি হয়ে যেত, 10টি হয়ে যেত। আর তুমি এ অপশনে 10 পেয়ে এ অপশনটা গোল করে দিতে, তোমার উত্তরটা তখন ভুল হয়ে যেত। সেক্ষেত্রে সেক্ষেত্রে কি হতো? এক্ষেত্রে বলা হতো যে 11 থেকে 45 পর্যন্ত, কথাটা পাল্টে যেত। 11 থেকে 45 পর্যন্ত কতগুলি মৌলিক সংখ্যা আছে? তখন আমরা 11কে ধরতাম, আর 45 তো মৌলিক না, তাহলে মোট 9 আর 1 10টি হতো। কথাটা যদি ঘুরিয়ে দিত তাহলে 10টি, ঘুরিয়ে কি বলতে হতো? 11 থেকে 45 পর্যন্ত। আর এখানে কি বলেছে? 11 ও 45-এর মধ্যে, অর্থাৎ এদের মধ্যবর্তী, এটা বাইরে এটা বাইরে, এদের মধ্যবর্তী অঞ্চলে কটা? সেক্ষেত্রে কিন্তু 9টি আমি পাচ্ছি। মনে থাকে যেন। 3 দাগের সমস্যায় কি বলছে একটু পড়ি। যে এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এদের মধ্যে কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়? তো 3 দ্বারা বিভাজ্যের নিয়ম আমাদের মনে আছে। আমরা সমাধানে চলে যাই। সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের খাতায় সমাধানটাকে লেখা। এবার 3 দ্বারা বিভাজ্যের নিয়মটাকে একবার একটু মনে মনে এখানে ভেবে নেই। যে সংখ্যাটার কথা বলছে সেই সংখ্যাটার অঙ্কগুলোকে, সেই সংখ্যাটার যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোকে আগে কি করব? অঙ্কগুলোর সমষ্টি নির্ণয় করব। অঙ্কগুলোর সমষ্টি নির্ণয় করে সেটা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য। তাহলে একটা এক্সাম্পল হিসেবে আমরা কি করি? 2, 6, 5, 9, 5, এখান থেকে আমরা এইগুলোকে যোগ করলে হয়
2 আর 6 8 আর 5 13, 13 আর 9 22 আর 5 27, 27 পেলাম, যাকে 3 দিয়ে ভাগ করলে মিলে যায়, 3 নং 27। তাহলে এই সংখ্যাটা এখানে লিখবো 26595। এটা 3 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য। কেন লিখবো? এটাকে যোগ করে 27 পেয়েছিলাম অঙ্কগুলোর সমষ্টি, আর 9 মানে 3 দিয়ে ভাগ করে মিলে গেছিল, 9 হয়েছিল আমাদের ভাগফল। তো এক্ষেত্রে আমরা আরো একটু সহজ পদ্ধতিতে এগোতে পারি, যেটা পরীক্ষার হলে তুমি করবে। তার আগে তোমাকে এইখানে খাতায় কি করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে মনে করার বিষয়টা, এটা ভুলে যাও, এটাকে আর মনে করতে হবে না, এই লাইনটাকেও লিখতে হবে না, তুমি লিখে ফেলেছো, তার নিচে থেকে লেখো। এবার সমাধানে এসে তুমি কি করবে, সমাধানটা দেখো, 26595, এখান থেকে একটা তীর চিহ্ন দাও, তারপরে লেখো 2 প্লাস 6 প্লাস 5 প্লাস 9 প্লাস 5 ইকুয়াল টু 2 আর 6 কত হয়? 8, 8 আর 5 13, 13 আর 9 22, 22 আর 5 27, 27কে ভাগ করে দাও 3 দিয়ে, 3 নং 27। অর্থাৎ সুতরাং সংখ্যাটি, এইভাবে লেখো, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, এই কথাটা লিখে রাখো। হয়ে গেল। পরেরটায় আসি, 5 8 7 2 3 2, এখান থেকে একটা তীর চিহ্ন দাও, তীর চিহ্ন দিয়ে লেখো 5 যোগ 8 যোগ 7 যোগ 2 যোগ 3 যোগ 2, যোগ করো 5 আর 8, 8 5 13, 13 আর 7 20, 20 আর 2 22, 22 আর 3 25, 25 আর 2 27, ভাগ করো 3 দিয়ে, মিলে যাচ্ছে। সুতরাং সংখ্যাটি, একই কথা আবার লিখতে হবে, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। এই হয়ে গেল। প্রত্যেকটাকে আমরা চেক করে করে দেখছি। যাব পরবর্তী সংখ্যা যেটা আছে, সেটা কত? সেটা হচ্ছে 5307665। এখান থেকে আবার তীর চিহ্ন দাও, তীর চিহ্ন দিয়ে এই সংখ্যাটাকে যোগ করো, 5 যোগ 3 যোগ 0 যোগ 7 যোগ 6 যোগ 5, তাহলে 530765। 5 আর 3 8, 8 আর 7 15, 15 আর 6 21, 21 আর 15 আর 6 21 আর 5 27, তাহলে 5 আর 3 8 আর 7 15 আর 6 21 আর 5 26, 26কে 3 দিয়ে ভাগ করো, মিলছে না, মিলছে না। সুতরাং এখানে আমরা বলতে পারি, সুতরাং সংখ্যাটি, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়। এই যে প্রত্যেকটা সংখ্যাকে আমি যাচাই করে নিলাম, যাচাই করার পরে আমি পেলাম যে কোন সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়, এই তিনটের মধ্যে এইটা 3 দ্বারা বিভাজ্য নয়। এবার আমাকে লিখতে হবে, উত্তরে লিখতে হবে, নির্ণেয় উত্তর কি লিখব, যে উপরের, এখানে লেখো, উপরের সংখ্যাগুলির, উপরের সংখ্যাগুলির মধ্যে 5307665 এই সংখ্যাটি, এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, এইটা। এবার আমাকে দেখতে হবে উত্তরে কোনটা আছে। উত্তরে এ অপশানে আছে এটা, এটা নয়, এটা নয়, এই যে 5300765 এই সি অপশানে যেটা আছে এটা বিভাজ্য নয়, এটা তো বিভাজ্য নয়, এটা আমরা নির্ণয় করে দেখলাম। আবার ডি অপশন আছে কোনোটাই নয়, এই কোনোটাই যে নয় সেটা তো না, এইটা আমি সঠিক উত্তর পেয়ে গেছি। তখন আমি এখানে কি করব, এখানে আমাকে লিখতে হবে যে সি অপশনে আমি আমার সঠিক উত্তরটিকে পেয়ে গেছি। এবার আসা যাক যে
সংক্ষিপ্ত ভাবে পরীক্ষার হলে এইভাবে পুরো অঙ্ক, এই এই একটা অঙ্ক মানে চেকিং করলাম, এই একটা চেকিং করলাম, এই একটা চেকিং করলাম, তিনটেকে চেকিং করার সময় তো আমার হাতে থাকবে না। তখন আমি কি করব, আমি চলে যাব একটা সহজ পদ্ধতিতে। যেমন এই শেষের সংখ্যাটা কত ছিল, 5307665, এটা গেল। তো এবার এটাতে আমরা কি করছি, এটাতে দেখতে পাচ্ছি যে 5 আর 3 8, 8 আর 7 15, এই যে পর্যন্ত গিয়ে 3 দ্বারা বিভাজ্য পাবো সেই পর্যন্তকে আমি নিয়ে এখানে ক্রস দিয়ে দেবো, কারণ এটা 3 দ্বারা বিভাজ্য। আবার 6 আর 5 11, এটা 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য নয়, আমি বুঝে গেলাম বিভাজ্য নয়। এবার চলে আসি তার আগের যে সংখ্যাটা ছিল, কত, 58723 এইটাকে চেকিং করব। দেখো এক্ষেত্রে কোনো লেখালেখির দরকার নেই, এটা পরীক্ষার হলের কথা বলছি। চেকিং এর সময় 8 আর 7 15, এই 15 যখনই 3 দ্বারা বিভাজ্য, এটাকে ক্রস দিয়ে দেব। আবার কত পাচ্ছি, 2 আর 3 5, 5 আর 2 7, 7 আর 5 12, এই পর্যন্ত এসে ক্রস দিয়ে দিলাম, অর্থাৎ এটা 3 দ্বারা বিভাজ্য। এইভাবে আমি চেকিং করে করে দেখতে পারি। যদি এই যে যে চেকিংটা আমি করছি, এই চেকিংটা তোমার কাছে সহজ বলে মনে না হয়, তাহলে তুমি করবে না, কারণ পরীক্ষার হলে কোনো রিস্ক নেওয়া যাবে না। তুমি এইভাবে পুরো অঙ্কটা করেই দেখবে। আর যে চেকিং এর কথাটা আমি বললাম, এটা যদি অলরেডি তুমি এখনই বুঝে গিয়ে থাকো, তাহলে কিন্তু তুমি ওইভাবে সময় বাঁচাতে পারো। যাব পরবর্তী সমস্যাতে, দেখবো 4 দাগে কি আছে। বলছে 8 12 16 24 ও 32 এর লসাগু কত। অঙ্কটা এতটাই সহজ যে আজকের দিনে দাঁড়িয়ে তোমার যে লেভেলের প্রস্তুতি চলছে তাতে তোমার হাসি পেতে পারে, কিন্তু এটাই ছিল একটা সময়ের অঙ্ক। আমরা সলিউশন বা সমাধান যেটাই লেখো সেটা লিখে নেব। কি করব, 8 12 16 24 আর 32 এদের লসাগু নির্ণয় করব। প্রথমে 2 দিয়ে ভাগ করব, 4 6 8 12 16। আবার 2 দিয়ে করব, 2 দিয়ে ভাগ করলে 2 3 4 6 8। আবার 2 দিয়ে করব, 2 অক্ষে 2, 3-এর মধ্যে 3কে ভাগ করা যায় না, তাহলে সেটাকে হুবহু নিচে নামিয়ে নিয়ে আসবো। 4কে ভাগ করা যায়, 6কে ভাগ করা যায়, 8কে ভাগ করা যায়। আবার কি করব, 2 দিয়ে করব, 1কে ভাগ করা যায় না, 3কে ভাগ করা যায় না, 2 অক্ষে 2, 3কে ভাগ করা যায় না, 4কে ভাগ করা যায়, সেটা করলে কত হয়, 2 হয়। দেখো এই যে ভাগটা যে আমি করলাম, এই 1-এর মধ্যে এই জায়গাটা একটু লক্ষ্য করো, শিখে নাও। 1-এর মধ্যে গেল না, 3-এর মধ্যে গেল না, 3-এর মধ্যে গেল না, তাহলে গেল কটার মধ্যে, মিনিমাম দুটোর মধ্যে যেতে হবে। এই একটা পেয়েছি, এই একটা পেয়েছি, মিনিমাম দুটোকে যদি ভাগ করা যায় তাহলে আমরা এখানে সেই সংখ্যাটা বসিয়ে ভাগ করব। এবার যাব পরবর্তীটায়, 3 দিয়ে ভাগ করব। 1-এর মধ্যে যাবে না, 3 অক্ষে 3, 1-এর মধ্যে যাবে না, 3 অক্ষে 3 2। এই যে পুরো প্রসেসটা তোমার কমপ্লিট হয়ে গেল, আর নেই, আর কিছু নেই। এবার তুমি কি করবে, লসাগু নির্ণয় করার জন্য এগুলোকে গুণ করবে। তাহলে এখানে লিখবে ল সা গু সমান সমান, একটা 2 পেয়েছি, এই 2 গুণ, আর একটা 2 পেয়েছি, এই 2 গুণ করলাম, আর একটা 2 পেয়েছি, 2 গুণ করলাম, আর একটা 2 পেয়েছি, 2 গুণ করলাম, 3 পেয়েছি, একটা 3 গুণ করলাম, 2 পেয়েছি, একটা 2 গুণ করলাম। তাহলে এবার কি হচ্ছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 গুণ 3। তাহলে পাচ্ছি কত, 32 গুণ 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 96। তাহলে লসাগু কত হচ্ছে, 96। এবার তোমাকে উত্তর লিখতে হবে এখানে। সুতরাং সুতরাং নির্ণেয় নির্ণেয় ল সা গু লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান সমান 96। এবার এটাকে দেখতে হবে কোথায় আছে, ডি অপশানে পেয়েছিলাম। আমাদের উত্তর দেওয়া আছে, আমাদের বইয়ের মধ্যে কিন্তু উত্তর এভাবে অপশন দেওয়া আছে, সেখান থেকে খুঁজে ডিটাকে দিতে হবে, এবং বইয়ের শেষে যে উত্তর দেওয়া আছে সেখান থেকে তোমাকে কনফার্ম হতে হবে যে তোমার উত্তরটা সঠিক হলো কিনা। আমি তো বর্তমানে ডি করলাম,
এবার তুমি বইয়ের পেছনের উত্তরটা দেখে বলো যে আমি সঠিক না ভুল। তাহলে অঙ্কটাকে আমরা আরেকবার দেখে নিই। নর্মাল প্রসেস, যেটা আমরা আমার গণিত বই পঞ্চম শ্রেণীর, যে এই পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ে তোমাদেরকে এই অঙ্ক আমি ব্যাখ্যা করে করে বুঝিয়ে বলেছি, সেই জায়গাটাকে দেখে রাখবে, মনে রাখবে। যাব পরবর্তী সমস্যা, 5 দাগ। বলছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 24 এবং 4, একটি সংখ্যা 12 হলে অপরটি কত? চলে যাব সমাধানে, সূত্র অনুযায়ী সমাধান করব। সূত্রটা কি? যে দুটি সংখ্যার লসাগু আর গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল। এটা হচ্ছে মাদার ফর্মুলা ছিল। সেই মাদার ফর্মুলাটা দরকার হবে না, দরকার হবে একটি সংখ্যা। এই সূত্রটা দরকার হবে মাদার ফর্মুলা থেকে পাওয়ার একটা ফর্মুলা, একটি সংখ্যা, একটি সংখ্যা সমান সমান ল সা গু গুণ গ সা গু বাই, এখানে একটি না লিখে লেখো অপরটি লেখো, এখানে অপরটিকে লেখো, তাহলে সুবিধা হবে। অপরটি, তাহলে অপর, অপর সংখ্যা ইকুয়াল টু, এখানে দেওয়া আছে একটি সংখ্যা, সেটাকে লেখো একটি সংখ্যা। এই হচ্ছে আমার সূত্র। এই সূত্র অনুযায়ী আমাকে বসিয়ে দিতে হবে। লসাগু কত বলেছে? লসাগু বলেছে 24, গসাগু বলেছে 4, একটি সংখ্যা বলেছে 12। এবার এদেরকে সরলীকৃত রূপে নিই। 12 দিয়ে কাটলে হবে 12 দুগুণে 24, 4 দুগুণে 8। তাহলে অপর সংখ্যাটি কত? সুতরাং উত্তর লেখো, উত্তর লেখো, এখানে চলে আসো। অপর সংখ্যাটি, অপর সংখ্যাটি হলো 8। এবার আমাকে উত্তরের অপশানে যেতে হবে। অপর সংখ্যাটি 8 এ অপশানে ছিল, এখানে আমাকে লিখতে হবে এ অপশান। আমি যেটা উত্তর বের করেছি সেটা আমার এ অপশানে আছে। এবার আরো একটা বিষয় আমাকে শিখে নিতে হবে, সেটা কি? একটা সংখ্যা 12 আর একটা সংখ্যা 8, এদের 2 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে নিজে নিজে রাফে বুঝে নিতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে। 6 4, 2 দিয়ে করলে 3 2। তাহলে গসাগু কোন পর্যন্ত হয়? সবকটাকে ভাগ করা যায় যে পর্যন্ত, সে পর্যন্ত গসাগু হয়। কত হচ্ছে? 2 দুগুণে 4, আর লসাগু হয় 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24। তাহলে লসাগু আর গসাগু যেটা 4 এবং 24, এখানে ছিল 4 গসাগু আর লসাগু 24, এই দুটোর সাথে এই দুটো যখন মিলে গেল, তখন তুমি প্রমাণিত, অর্থাৎ তুমি সঠিক অঙ্কই করেছো, এটা তুমি বুঝে গেলে। এই যে রাফের যে জায়গাটা বললাম, এই জায়গাটাকে রাফ তোমাকে কিন্তু করে নিতে হবে। পরীক্ষার হলের জন্যও বলছি, এই রাফের জায়গাটা তুমি কনফার্ম হয়ে নেবে যে তোমার উত্তর সঠিক হলো কিনা। এই 4 আর এই 24, এই দুটো যখন তোমার মিলে গেল, তুমি তখন প্রমাণ করে নিতে পারলে। এবার যাব পরবর্তী সমস্যাতে, 6 দাগে। কি আছে? একটি প্লেন সকাল 8টা 42-এ কলকাতা বিমানবন্দর ছাড়লো আর রাত 2টো 39-এ নিউ ইয়র্কে পৌঁছালো। যাত্রাপথে তার মোট কত সময় লাগলো? সলিউশনে চলে আসো। এই অঙ্ক করার জন্য আমরা ন্যাচারালি আঙুলের কর গুনবো। আঙুলের কর গুনবো, সেটা খাতায় কিভাবে করবো? আমি এত বছর তোমাদের শিখিয়েছিলাম আঙুলের কর গুনতে হবে পর 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 করে, সেই এপিসোড গুলো তোমার জানা আছে। তারপরে তুমি কিভাবে খাতায় সলিউশন করবে। স্যার, আঙুলের কর গোনাটাকে খাতায় করা যায়? হ্যাঁ, যায়। দেখো, সকাল 8টা 42 লেখো, এখানে লেখো, সমাধানে লেখো সকাল 8টা 42 মিনিট। সেখান থেকে রাত কটা? আর ফাইনাল টাইমটা কত? রাত 2টো 39 মিনিট। এবার আমি কি করব? 8টা 42-এর পর থেকে গুনতে শুরু করব। এই 8টা 42-এর পর থেকে 9টা 42, 10টা 42, 11টা 42, 12টা 42, 13টা 42, মানে একটা 42, 2টো 42, এই পর্যন্ত 2টো 42 আসলো। এই 2টো 42 পর্যন্ত কয় ঘন্টা হলো? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা। তাহলে এই যে সকাল 8টা 42 থেকে দুপুর 2টো 42 কত হলো? 1 2 3 4 5 6 ঘন্টা। এখানে
ছোট ছোট পার্ট করে লিখে রাখো। এরপরে যাও দুপুর 2:42 থেকে রাত 2:42 পর্যন্ত আরো 12 ঘন্টা। এই তাহলে 12 আর 6 কত হলো, যোগ করলে সমান সমান 18 ঘন্টা হলো। রাত 2:42 পর্যন্ত 18 ঘন্টা সময় হলো। এই 18 ঘন্টা পর্যন্ত তো যায়নি, 42-এর আগে 39-এ পৌঁছে গেছে, অর্থাৎ 3 মিনিট আগে পৌঁছে গেছে। এবার তুমি কি করবে, এবার দেখো 18 ঘন্টা থেকে 3 মিনিট কম, তুমি অনায়াসে মুখে মুখে বলতে পারবে 17 ঘন্টা, 17 ঘন্টা 57 মিনিট। এটা তুমি মুখে মুখে বলতে পারবে। এবার এই অঙ্ক সমাধান করার জন্য বিয়োগ বিয়োগ বা যোগ যে প্রথাগত নিয়ম রয়েছে, সেই প্রথাগত নিয়মে ভুল হওয়ার প্রবণতাটা বেশি থাকে। তাহলে আমি তোমাকে কোন পদ্ধতিতে করালাম আমি আর একবার রিপিট করছি, এবার ভালো করে বুঝে নাও, তাহলে আর কোনোদিন ভুল হবে না। নর্মালি আঙুলের করগুনে আমি যেটা করতাম সেটাকে খাতায় কিভাবে দেখাবে, সকাল 8:42-কে লেখো, রাত 2:39-কে লেখো। সকাল 8:42-এর পর থেকে এগোতে থাকো, 9:42, 10:42, 11:42, 12:42, 1:42, 2:42, এই পর্যন্ত 6 ঘন্টা। আবার দুপুর 2:42 থেকে রাত 2:42, 12 ঘন্টা, এটা আমরা জানি। তাহলে এই 6 ঘন্টা আর এই 12 ঘন্টা, মোট 18 ঘন্টা সময়। কিন্তু এই 18 ঘন্টা সময় হতো কখন, যখন রাত 2:42-এ গিয়ে পৌঁছাতো। এটা হচ্ছে 2:42, কিন্তু তার 3 মিনিট আগে সে পৌঁছে গেছে, তাই 3 মিনিট কমিয়ে দাও। তাহলে 18 ঘন্টা থেকে 3 মিনিট বিয়োগ করলে কত, 17 ঘন্টা 57 মিনিট। এটা তুমি 5 থেকে 6-এ উঠে গেছো এবং জওহর নবোদয় বিদ্যালয় পরীক্ষার মতো একটা সর্বভারতীয় স্তরের কম্পিটিটিভ এক্সামে যখন বসছো, এইটা তুমি জানো, এটা আমি ধরে নেব। আর যদি না জেনে থাকো, শিখে নাও, ওই ধরনের অঙ্ক আমার গণিত বই থেকে শিখে নাও বেশি বেশি করে। তাহলে তোমার উত্তর কি হলো, এবার উত্তর লিখতে হবে যে যাত্রাপথে তার মোট কত সময় লাগলো। লেখো, যাত্রাপথে যাত্রাপথে তার মোট 17 ঘন্টা 57 মিনিট সময় লাগলো। এই উত্তর হয়ে গেল। চলে যাব, অপশন কোথায় আছে, 17 ঘন্টা 57 মিনিট কোন অপশনে পেয়েছিলাম, ডি অপশনে পেয়েছিলাম। তাহলে এবার এটাকে আমি ডি অপশনে পেয়েছি সেটাকে লিখে দিই। তাহলে সমস্যাটা দেখে নাও, ভালো করে বুঝে নাও, খাতায় কিভাবে করবে সেটাও আইডিয়া করে নাও। এইটুকু করতে হবে তোমাকে। সিডাব্লিউ, এই যেগুলো করছি এগুলো সবই কিন্তু তোমার সিডাব্লিউ থাকছে, পরে এইচডাব্লিউ দেবো, কি করতে হবে সেটা পরে বলে দেবো। যাব এবার পরবর্তী সমস্যা 7 দাগে। 7 দাগে বলছে রঞ্জন 50 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করলো, যাত্রাপথের 1/3 অংশ গেল 3 ঘন্টায়, মোট যাত্রাপথের দূরত্ব কত ছিল। গতিবেগ অধ্যায়। গতিবেগের সব থেকে সহজ ধরনের যে সমস্যা সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 92 সালের প্রশ্নপত্রে আরো সহজ ছিল, আমি আমার বইয়ে এই অঙ্কটাকে একটু কঠিন করেছি যাতে তোমরা হাসাহাসিটা কম করো, কারণ সেই অঙ্কটা দেখলে তোমরা হাসতে, সেজন্য আমি একটু কঠিন করেছি। সলিউশনে যাব, সলিউশনে কি হচ্ছে, প্রথমে লিখবো গতিবেগ, প্রথমে আমি গতিবেগ লিখে রাখবো, প্রশ্নে যা পাবো সেগুলোকে একটু খাতায় লিখতে হয়। গতিবেগ সমান সমান 50 কিমি/ঘন্টা, এটা আমি লিখে রাখবো। যেহেতু গতিবেগ চ্যাপ্টারের সূত্র ধরে অঙ্ক করা যায়, সেটাও আমরা করব, বা ঐকিক নিয়মেও করা যায়। এবার যাত্রাপথের 1/3 অংশ, যাত্রাপথটাকে আমি ছবি আঁকবো, সম্পূর্ণ তুমি বুঝে করছো কিনা তার জন্য এইভাবে করতে হয়, এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। এবার এক্ষেত্রে এটাকে আমি মুছে দিলাম, মুছে দিয়ে আমি 3টে অংশ করলাম, এই প্রথম অংশ, এই দ্বিতীয় অংশ, এই তৃতীয় অংশ। 3টে অংশের মধ্যে 1/3 অংশ হচ্ছে এইটা, এটাকে বলা হয় 1/3 অংশ। 3 ভাগের 1 ভাগ অংশকে 1/3 অংশ বলে। আর এই 1/3 অংশ, যাত্রাপথের 1/3 অংশ গেছে 3 ঘন্টায়। তাহলে এবার আমরা ঐকিক নিয়মেই, সরাসরি ঐকিক নিয়মে চলে যাই, যে যাত্রাপথের
যাত্রা পথের 1/3 অংশ এত অংশ গেছে 3 ঘন্টায়। তাহলে যাত্রাপথের 1 অংশ যাবে কত ঘন্টায়? 1-এ গেলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 1-এর 3 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 1 আর 3-কে গুণ করে দিতে হয়, অর্থাৎ 9 ঘন্টায়। তাহলে টোটাল যাত্রাপথে তার সময় লাগবে কত? 9 ঘন্টা। এই 9 ঘন্টাতে সে যখন 50 কিমি/ঘন্টা বেগে ছুটছে, তাহলে তার কত দূরত্ব যেতে পারবে? আমি প্রথমে ঐকিক নিয়মে করছি 50 কিমি/ঘন্টা। এই যে 50 কিমি/ঘন্টা, এই লেখাটা থেকে আমি যে আইডিয়ায় আসতে পারি যে 1 ঘন্টায় 50 কিমি। তুমি গতিবেগের চ্যাপ্টার না করলেও এটা পারবে, কিমি। তাহলে 9 ঘন্টায় যায় সমান সমান 50 ইন্টু 9 কিমি, কত হয়? 450 কিমি। এই আবার তুমি যদি গতিবেগ চ্যাপ্টার ধরে করো, তাহলে বি ইকুয়াল টু ভি ইন্টু টি। তাহলে ভি কত? ভি হচ্ছে 50, টি হচ্ছে 9 ঘন্টা, সমান সমান 450 কিমি। এটা তুমি গতিবেগ চ্যাপ্টারের সূত্র ধরে করতে পারবে। এবার কি বলেছে আমাকে প্রশ্নে? বলছে মোট যাত্রাপথের দূরত্ব কত ছিল। এবার আমাকে উত্তর লিখতে হবে। সুতরাং আমি উত্তরে আসব। সুতরাং মোট যাত্রাপথের দূরত্ব সমান সমান 450 কিমি। এই যে 450 কিমি যেটা পেলাম, এবার আমাকে আসতে হবে যে কোন অপশনে আমি উত্তরে পাচ্ছি। ডি অপশনে পাচ্ছি। এটাকে তখন ডি অপশনটাকে পাশে লিখে দিতে হবে, তাহলে তোমার উত্তর সঠিক হবে। এবং তুমি বইয়ের পেছন থেকে উত্তরটা দেখে নাও, দেখো যে তুমি এই যে সমাধান পদ্ধতিতে যাওয়ার পরে ডি অপশন যেটা তুমি ফাইনালি বিচার করলে, সেই ডি অপশনটা সঠিক বলে বিবেচনা করা হয়েছে কি হয়নি। যাবো এবার পরবর্তী সমস্যাতে। কত দাগ? 8 দাগ। মানের ঊর্ধ্বক্রমে প্রথমে কোনটি বসবে? মানের ঊর্ধ্বক্রম, বেশ ভালো কথা। সলিউশনে চলে যাওয়া যাক। সলিউশনে আসি। 12/14 এই একটা। আর একটা কত আছে? 12/7। আর একটা কত আছে? 12/11। আর একটা কত আছে? 12/19। আর একটা কত আছে? 12/23। এবার সবকটাতে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা খেয়াল করে দেখি। দেখো, খেয়ালটা করো যে উপরে লব, সবকটার লব সমান, সবকটার লব সমান। অর্থাৎ 12 12, এখানেও 12, উপরে 12 আছে, এখানে উপরে 12 আছে, 12 আছে, 12 আছে। লবগুলো যদি সব সমান হয়, তাহলে যার হর বড় সে আলটিমেটলি ছোট, যার লব ছোট সে আলটিমেটলি বড়। এই যে কথাটা আমি বললাম, এর কারণটা কি? এর কারণটা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইতে আমি একটা ক্লাসে টোটাল ব্যাখ্যা করে বিষয়টাকে বুঝিয়েছি। তো সেই ক্লাসটাকে দেখতে হবে। কম্পিটিটিভ এক্সামের আসরে সেটাকে বোঝানোর মতন সময় নয় এটা। এখানে আমরা জানবো যে লব সবকটা সমান আছে। তাহলে ঊর্ধ্বক্রম, এখানে ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট সবার প্রথমে, তারপরে ক্রমশ ক্রমশ বড় হতে থাকবে। তাহলে সবচেয়ে ছোট কোনটি? এই প্রশ্নটাকে আমরা যদি ঘুরিয়ে করতাম যে এদের মধ্যে প্রশ্নটাকে ঘুরিয়ে লিখলেও কিন্তু উত্তর একই হবে। এদের মধ্যে সব থেকে ছোট কোনটি? সব থেকে ছোট কোনটি যাই আসুক না কেন, তাহলে সব থেকে ছোট যদি বলতে হয়, নিচে সবচেয়ে বড় কার আছে? এখানে দেখলাম 14 আছে, এখানে দেখলাম 7 আছে, এখানে দেখলাম 11 আছে, 19 আছে, 23 আছে। সবচেয়ে ছোট এইটা। তাহলে সবচেয়ে ছোট কোনটা হচ্ছে? 12/14।
23, এটা সবচেয়ে ছোট। আমি সিদ্ধান্তে আসলাম সব থেকে ছোট। তাহলে এবার উত্তরে আসতে হবে, মানের ঊর্ধ্বক্রমে কোনটি প্রথমে বসবে। তাহলে ঊর্ধ্বক্রমে, এখানে উত্তর লেখো, ঊর্ধ্বক্রমে প্রথমে প্রথমে বসবে কত, 12/23, এইটা। এবার আমি চলে যাই যে 12/23 এটা কোথায় আছে, ডি অপশানে রয়েছে। তাহলে আমাকে এবার এখানে এসে সিদ্ধান্তে যেটা আমি এসেছিলাম, এই সিদ্ধান্তের এখানে আমাকে ডি কথাটাকে লিখে দিতে হবে। আমার সিদ্ধান্তটা ডি অপশনের সাথে মিলেছে, এটা। তাহলে দেখো, সমস্যার সমাধান কৌশলটা তোমাকে এইভাবে পুরোটা করতে হবে, তবেই আমি বলবো যে তোমার সিডাব্লিউটা ঠিক হয়েছে। এটা কিন্তু তোমার সিডাব্লিউ, এইচডাব্লিউ ঠিক এইভাবেই করতে হবে। তুমি এইগুলো দেখার পরে বলে দিলে যে এটা সবচেয়ে ছোট, স্যার এখানে অঙ্ক করার কোনো জায়গা নেই। জায়গাটা কিভাবে হলো আমি দেখিয়ে দিলাম, এই জায়গাটায় জায়গাটা আছে। তাহলে জায়গাটা নেই বলতে পারবে না, তোমাকে জায়গাটা আমি দেখিয়ে দিয়েছি, চিনিয়ে দিয়েছি। যাব পরবর্তী সমস্যা 9 দাগে। 9 দাগে আমরা কি পাচ্ছি দেখি, সরল করো, সরল। তাহলে সরল করতে গেলে আমাদের সলিউশনে এসে অঙ্কটাকে প্রথমে বসাতে হবে। প্রথমে সলিউশনে এসে অঙ্কটাকে বসাবো, 2 যোগ থার্ড ব্র্যাকেট আছে 25 ভাগ সেকেন্ড ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট আছে 16 যোগ 4 ভাগ 4 যোগ 4 বিয়োগ 1 ফার্স্ট ব্র্যাকেট শেষ, ভাগ 4 সেকেন্ড ব্র্যাকেট যোগ 3 থার্ড ব্র্যাকেট। এবার আমরা সরলের নিয়ম অনুসারে, বদমাশ অনুসারে কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করার সময় এর মধ্যে যোগ আর ভাগ আছে, প্রথমে এই ভাগের জায়গাটাকে আগে করে নিই। দেখো, সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এই ভাগের জায়গাটা। 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়। এই যে 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, এবার এর আগে কি আছে, 16 যোগ আছে, এর পরে কি আছে, 4 যোগ আছে, বিয়োগ 1 আছে। ব্র্যাকেটের কাজ এখনো শেষ হয়নি, ব্র্যাকেটটাকে বসিয়ে দিলাম। এরপরে অঙ্ক পুরোটা আবার বসাতে হবে। আবার 4 ভাগ আছে, সেকেন্ড ব্র্যাকেটের পরে 3 আছে, এখানে থার্ড ব্র্যাকেট আছে, এখানে কি আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের আগে বাম পাশে সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানে ভাগ আছে, এখানে 25 আছে, এখানে থার্ড ব্র্যাকেট আছে, যোগ আছে, 2 আছে। এটাকে কি করতে হবে, সমান সমান দিয়ে আমাকে নিচে বসাতে হবে। তাহলে পদ্ধতিটা কি, প্রথম যে কাজটা ওইটুকুকে আগে করো, বাকিগুলোকে পরে লেখো, তাহলে ভুলের সম্ভাবনা কম থাকবে। তুমি এতদিন কি করেছো, এখান থেকে শুরু করে গেছো, এইখানে গিয়ে ভাগটাকে করেছো, সেটাই আমি করেছি, আগে ভাগটা করে নিলাম। এবার আমি কি করব, এবার করব এই ব্র্যাকেটের মধ্যে আর কিছু নেই, শুধু যোগ আর বিয়োগ আছে। তাহলে এখানে +1 আর -1 কাটা যায়, সেই কাটতেও পারি, অথবা যোগ করেও দেখতে পারি। 16 আর 1 17, 17 আর 4 21, তার থেকে 1 বিয়োগ করলে 20 হয়। তাহলে এইখানে আমি 20 পেলাম। এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করার পরে আমি 20 পেলাম। এবার কি হচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট যেহেতু উঠে গেছে, তখন আমি কি করব, তখন ফার্স্ট ব্র্যাকেটের বাইরে কি ছিল, 4 ছিল ভাগ, এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল, এখানে সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেটের বাম পাশে 25 ছিল, তার বাম পাশে ছিল 2, আর এই 4-এর পরে কি ছিল, যোগ 3 ছিল, থার্ড ব্র্যাকেট ছিল, এই লিখলাম। এবার কি করব, এবার আমি আবার চলে যাব কোথায়, এই সেকেন্ড ব্র্যাকেটের কাজে চলে যাব। সেকেন্ড ব্র্যাকেটের কাজে কত পাচ্ছি, 20কে 4 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি। তারপরে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাওয়ার পরে পেলাম 3 যোগ, পেলাম 25কে 5 দিয়ে ভাগ, থার্ড ব্র্যাকেটটা বসিয়ে রাখলাম, রাখার পরে বাইরে 2 ছিল, এটাকে লিখে দিলাম। এর পরবর্তী লাইনে আমি কি করব, পরবর্তী লাইনে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সর্বপ্রথমে ভাগের কাজটা করব। 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়, যোগ 3 থেকে যায়, থার্ড ব্র্যাকেটটা থেকে গেল, যোগ করলাম 2। পরে কি হচ্ছে, থার্ড ব্র্যাকেটে 5 আর 3 8 হচ্ছে, 2 যোগ 8 সমান সমান 10। তাহলে এই যে সরল অঙ্কটা রয়েছে, এর উত্তর আমি 10 পেলাম। তাহলে আমাকে লিখতে হবে, সুতরাং নিচে লিখতে পারো তুমি, নির্ণেয়, উত্তর আমাকে দেখাতে হবে কিন্তু, নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল সমান সমান 10।
এটা অপশানে কি আছে? দেখা যাক অপশানে আছে কিনা। ডি অপশানে 10 আছে, দেখো ডি অপশানে 10 রয়েছে। তাহলে এবার আমাকে এই যে আমি সরল করে যেটা পেয়েছি এটাকে আমার ডি অপশন লিখতে হবে এর ডান পাশে, অর্থাৎ আমার উত্তর ডি অপশনে আছে, আমি এটা ফাইনালি আসলাম। তাহলে এই যে যেভাবে আমাকে পরপর সরলটাকে করে যেতে হলো, এইভাবে কিন্তু এগিয়ে যেতে হবে আমাকে। আর এই সরল, এই যে সরল, সেই 1992 সাল থেকে আজও পর্যন্ত সমানভাবে গুরুত্বপূর্ণ। প্রতি বছরই আমরা সরলের উপরে অঙ্ক দেখে থাকি, অর্থাৎ সরল অঙ্কটাকে ভীষণ মনোযোগ সহকারে শিখে নিতে হবে সবাইকে। যাব আমরা পরবর্তী সমস্যা 10 দাগে। 10 দাগে কি বলছে? ভগ্নাংশের সরল অঙ্ক। তাহলে সলিউশনে আগে বসিয়ে নিই অঙ্কটাকে। কি আছে? 3/2 ভাগ 3/2 গুণ 2 ভাগ 3/2। জাস্ট অঙ্কটাকে প্রথমে বসিয়ে নিতে হবে, এবার আমরা সমাধান করব। এখানে ভাগকে, ভগ্নাংশের ভাগকে গুণ করতে গেলে কি করতে হয়? 3/2 গুণ এই ভাগটাকে, এই ভাগ ছিল গুণ করে দিলাম, 2/3 করে দিতে হবে, গুণ 2, এই ভাগ রয়েছে, ভাগটাকে গুণ করে দেব, 2/3 করে দেব। তাহলে এবার কাটবো আমরা, কাটার সময় এই 2 2 3 3 আর যাচ্ছে না, 2 মানে এখানে 2 এর নিচে 1 আছে। তাহলে কি করব? এখানে পরের লাইনে এসে এখানে কি করব? এখানে করব উপরের 2 আর 2 গুণ করে দেব, 2 দুগুণে 4, এখানে কত করে দেব? 3। এটাও রাখতে পারি, অথবা 4/3 একে ভগ্নাংশে পরিণত করো, 3 অক্ষে 3 থাকলো 1, 1 পূর্ণ 1-এর 3। এবার আমাকে দেখতে হবে আমি যে উত্তর পেয়েছি সেটা অপশানের কোথায় আছে। অপশানে পয়েন্টে উত্তর আছে। তাহলে আমাকে বুঝে নিতে হলো পয়েন্টে যখন উত্তর করতে হবে তখন আমাকে আরো একটা স্টেপ করতে হবে। এই সব কটা করবে, এটা 1 নম্বর স্টেপ, এটা 2 নম্বর স্টেপ, এবার যাচ্ছে 3 নম্বর স্টেপে। 4কে 3 দিয়ে ভাগ করো, 3 অক্ষে 3 থাকলো 1 দশমিক 0, 3 অক্ষে 3 3 3 তিরিককে 9, 1 দশমিকের জন্য 0, 3 তিরিককে 9, এইভাবে ক্রমশ চলতে থাকবে। তাহলে 1.33 এইটা কোথায় আছে? এবার আমাকে দেখতে হবে 1.33 আমার উত্তর বেরিয়েছে। এবার উত্তর কোথাও আছে কি? 1.45, 1.44, 1.34, 1.33, 1.33 আমি পেয়ে গেছি। তাহলে আমার এখানে বাড়িতে রাফ করার জন্য আমাকে এই স্টেপ, এই স্টেপ তিনটেই করবো। 1.33 ডি অপশানে পেয়েছি, আমি কিন্তু সঠিক উত্তরে পৌঁছে গেলাম। তাহলে এই যে সরল, এটাও দেখো সরল, কোনো একটা বছরে সরলের উপরে অনেকগুলো অঙ্ক আসতে দেখা যায়। এবার যাব আমরা 11 দাগে। 11 দাগের অঙ্কটা কি আছে? 4টি সংখ্যার গড় দিয়ে দিয়েছে, 3টি সংখ্যা তার মধ্যে এইটা, এইটা আর এইটা, তাহলে চতুর্থ সংখ্যাটি কত? ভেরি গুড, একদম সহজ অঙ্ক। গড় চ্যাপ্টারের নিশ্চিত নবোদয় বইয়ের গড়মান অধ্যায়ে একদম সহজ কিছু সমস্যা আছে, তার মধ্যে এই ধরনের সমস্যা পাবে। তাহলে 4টে সংখ্যা লেখো, এখানে লেখো 4টি, সমাধানের প্রথমেই লেখো 4টি সংখ্যার গড় সমান সমান 48। সুতরাং এখানে যেহেতু দিয়ে শুরু করতে পারো, এটাকে যেহেতু বলে, সুতরাং এর উল্টো। সুতরাং 4টি সংখ্যার সমষ্টি, এখানে লেখো 4টি সংখ্যার সমষ্টি সমান সমান ওই 48কে 4 দিয়ে গুণ করে দাও, 4 8 32, হাতে 3, 4 4 16 আর 3 19, 192। এই হচ্ছে 4টে সংখ্যার সমষ্টি। ওই 4টের মধ্যে থেকে প্রথম তিনটি, প্রথম তিনটি, প্রথম তিনটি সংখ্যার সমষ্টি, প্রথম তিনটি সংখ্যার সমষ্টি সমান সমান 49, 38, 63। এই তিনটে সংখ্যা তো তুমি জানো, 49, 38, 63। যোগ করো এবার এদের, এদেরকে যোগ করলে কত পাচ্ছি? 9, 17 আর 3 20, 2 থাকলো, 2 যোগ করে দিলাম, 4 আর 2 6,
ছয় 3 9, 9 আর 6 15, 150। তাহলে চারটে সংখ্যার সমষ্টি 192, তার মধ্যে প্রথম তিনটি 150, তাহলে চতুর্থটি কত? তাহলে চতুর্থ সংখ্যাটি কত এবার তুমি এখানে লিখবে। সুতরাং সুতরাং চতুর্থ সংখ্যাটি সমান সমান 192 মাইনাস 150, 2 4 42। দেখা যাক এই 42 যে উত্তর তোমার বেরিয়েছে এটা কোন অপশানে পাচ্ছ? এটা তুমি উত্তরের বি অপশানে পাচ্ছ। দেখে নাও ভালো করে, তোমার বইতে তুমি দেখে নেবে তোমার এই বি অপশানে 42 আছে এবং পেছনে উত্তরপত্রও দেখে নেবে। এবার তুমি কনক্লুশনে চলে আসলে যে তুমি যে সমস্যার সমাধানটা করেছো সেখানে তোমার এই যে 42 এসেছে সেটা বি অপশানে আছে, তুমি সেটাকে এইখানে লিখে দাও। সিডব্লিউ এইচডব্লিউ দুটোতেই লিখে দেবে। এই যাব আমরা পরবর্তী সমস্যা 12 দাগে। 12 দাগের সমস্যায় আমরা কি পাচ্ছি? 32-এর কতগুলি উৎপাদক আছে? হাসবে না, একদম হাসবে না, এরকম সহজ অঙ্কই 92 সালের দিকে আসতো। তাহলে সলিউশনে চলে যাই, সমাধান বা সলিউশন যেটাই লেখো, 32-এর উৎপাদক, 32-এর কতগুলি উৎপাদক? সমগ্র উৎপাদকের সংখ্যা জানতে গেলে গাছ পদ্ধতিতে এগোতে হবে আমাকে। 32 সমান সমান কত? সমান সমান দিয়েও করা যাবে। 1 গুণ 32, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 5-এর পরে 6। লিখবে না, এটা লিখতে হবে না, আমরা মানে প্রমাণ মানে এইটা আর কি পরপর এগোবো তাই বলছি। 2 দিয়ে কি ভাগ করা যায়? 2 দিয়ে, হ্যাঁ, 16 গুণ 2 32। 3 দিয়ে কি যায়? যায় না, 3 বাদ। তাহলে পরেরটা কি করব? 4 দিয়ে করব। এটা লিখতে বারণ করেছিলাম এই কারণে। 4 দিয়ে করলে 4 আটা 32, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, 7 দিয়ে যায় না, 8 দিয়ে যায়। 8 গুণ 4, 8 গুণ 4 কিরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা? এই 8 আর 4 গুণ করাও যা, 4 আর 8 গুণ করাও তো তাই একই, তাহলে আর লিখবো না। এইটাকে এবার এইভাবে ঘুরিয়ে দাও, অর্থাৎ এই 8-কে 4-এর জায়গায় নিয়ে আসো, ঘুরিয়ে দিলে সেই 32ই পাবো। আবার 16 আর 2-কে উল্টে দাও, সেই 32ই পাবো। আবার 32 আর 1-কে উল্টে দাও, সেই 32ই পাবো। অর্থাৎ এই চিহ্নটার অর্থ হচ্ছে পরের সংখ্যাটাকে আগে আনো, আগেরটাকে পরে নাও। অর্থাৎ এই যে জায়গাটা আমরা এই যে জায়গাটা করলাম এখানে, এটা তোমার দেখাতে হবে না আমাকে, এটা বোঝানোর জন্য বললাম। এবার চলে আসবো, তাহলে উৎপাদক কি কি পেলাম? সুতরাং লিখবে, লিখে করবে 32-এর উৎপাদক, 32-এর উৎপাদক কত? এভাবে নিচে নামতে হয়, 1 2 4 8 16, মানে এই দিক থেকে বাম দিকের গুলো নিচে আসবো, ডান দিকের গুলোতে উপরে যাব, এইভাবে আমাদের এগিয়ে আসতে হয়। তাহলে 1 2 4 8 16 32। এবার দেখা যাক, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সমান সমান 6টি। এবার তুমি কি করবে? 32-এর কতগুলি উৎপাদক আছে? সুতরাং উত্তর লিখবো, সুতরাং 32-এর 6টি উৎপাদক আছে। 32-এর 6টি উৎপাদক আছে। তোমার অঙ্ক শেষ। এবার চলে যাও উত্তরে। দেখো বইয়ের উৎপাদকে কোথায় আমি লিখেছি, এখানে সি অপশনে দেখো 6টি লেখা আছে, দেখে নাও ভালো করে, বইয়ের পেছনে উত্তরটা মিলিয়ে নাও। এবার সি অপশনে যেহেতু তুমি এটা পেয়েছো, তাহলে এবার তোমাকে লিখতে হবে আমার উত্তরটা সি অপশনে আছে, আমি এখানে গোল করে দেব। তাহলে অঙ্কটাকে আমরা পুরোটা দেখে নিলাম। উৎপাদকে বিশ্লেষণ করার যে গাছ পদ্ধতি, এটার নাম আমি দিয়েছি গাছ পদ্ধতি। গাছ পদ্ধতিতে এগোবে এবং উত্তরটা লিখবে, তারপরে সেটা সি অপশনে আছে সেটা দেখাবে। যাব আমরা পরবর্তী সমস্যা 13 দাগে। বলছে 45.374%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? দশমিক ভগ্নাংশ বিষয়টা কি? এটা কি? শতকরা। তাহলে সলিউশনে চলে আসি। দেখো
45.374%। যা প্রশ্নে আছে তাকে উত্তরের প্রথম লাইনে লিখতে হয়। এবার এই পার্সেন্ট তুলে দেব। শতকরা হার অধ্যায়ে ব্যাখ্যা করে আমি বুঝিয়েছি। আজকে শুধু এইটুকুই বলবো, কম্পিটিটিভ এক্সামের প্রশ্নপত্রের আসরে সেই ব্যাখ্যার জায়গায় যাব না, এটাই বোঝাবো শতকরা হারকে তুলে দিতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। কিরকম হলো? 100 দিয়ে, পার্সেন্ট অর্থাৎ প্রতি 100-তে। তাহলে 100-র মধ্যে কত, সেই জন্য কি করতে হয়, এইভাবে লিখতে হয় যে 45.374/100, এটা। এবার একে দশমিকে যখন প্রকাশ করব, 100 দিয়ে ভাগ করলে এই দশমিক বিন্দুটাকে কি করতে হয়, দশমিক বিন্দুটাকে একের পরে যে কটা শূন্য সেই কয় ঘর বাম দিকে আনতে হয়। তাহলে এখানে দশমিক আসবে 45374। এর আগে একটা শূন্য দিতেও পারো, নাও দিতে পারো, না দেওয়াটাই ভালো, এইভাবে থাকলো। এবার এইটা তাহলে ভাগ করে আমি দশমিক ভগ্নাংশে নিয়ে আসলাম। সুতরাং এবার উত্তর লেখো। সুতরাং দশমিক ভগ্নাংশের রূপ সমান সমান 0.4537 দেখা যাক এটা আমার উত্তরের কোথায় আছে। উত্তরে 45374 এটা আছে বি অপশানে। দেখে নাও ভালো করে, বি অপশানে মিলছে তো? মিলে যাচ্ছে, তাই তো? ঠিক আছে, বি অপশানে যদি মেলে আমি এখানে বি অপশানটাকেই লিখব। বি অপশান, এই বি অপশান লিখলাম। সমস্যার সমাধান একদম সংক্ষেপে করলাম। এই সমাধানটা এটুকু করলেই তোমার চলবে। সিডাব্লিউ বা এইচডাব্লিউ যাই বলো, এইটুকু করলেই হবে। যাবো 14 দাগের সমস্যায়, দেখবো সেখানে কি আছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 বর্গমিটার হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত? চলে আসি সলিউশনে, কোনো অসুবিধা নেই। এখানে কি করব, বর্গক্ষেত্রের প্রথম লাইনটা লিখে নেব। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 121 বর্গ মিটার। এই কথাটা আগে লিখে রাখতে হয়। এরপরে সুতরাং আমি কি বলতে পারি, বাহু সমান সমান ক্ষেত্রফলের রুট ওভার সমান সমান 11 মিটার। এই তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের রুট ওভার করলে বাহু পাওয়া যায়। আমার গণিত বইতে বিস্তারিতভাবে বোঝানো আছে, আর নিশ্চিত নবোদয় বইতে তো এই চ্যাপ্টারটার উপরে দারুণভাবে ব্যাখ্যা করা আছে। চলে আসবো, বাহু পেয়ে গেছি। সুতরাং এবার আমি কি বলতে পারি, পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি, 4 ইন্টু বাহু সমান সমান কি লিখতে পারি, যে 4 ইন্টু 11 সমান সমান 44 মিটার। এবার ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত, এবার আমি উত্তরে যাব। উত্তরটাকে কি লিখব, ওই বর্গক্ষেত্রের, সুতরাং ওই বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান 44 মিটার। উত্তরের কোথায় আছে একবার দেখে নি। 100 মিটার হবে না, এটা হবে না, এটা হবে না, 44 মিটার সি অপশনে পেয়ে গেছি। দেখে নাও, সি অপশনে আছে, একটু ভালো করে বুঝে নাও। দেখে নিয়েছো? তাহলে এবার আমি কি করব, আমার উত্তরের সপক্ষে আমি বলবো যে আমার উত্তর যেটা বেরিয়েছে সেখানে আমি সি অপশনটাকে পেয়েছি। এখানে সি অপশনটাকে গোল করে দেব। যাব 15 দাগের সমস্যায়, দেখবো এখানে কি আছে। 15 দাগে আমরা পাচ্ছি, বাবাই 5,500 টাকা আয় করে, 550 টাকা সঞ্চয় করে, শতকরা কত ভাগ টাকা সে খরচ করে? চলে আসি সলিউশনে। খরচ, তাহলে এখানে লিখবো আয় করে, প্রথমে আমার আয়টা লিখতে হবে। আয় করে সমান সমান 5,500 টাকা
খরচ করে, ওই সঞ্চয় করে, খরচ তো নেই, সঞ্চয় করে কত, লিখে নিলাম, জাস্ট আমি এটা লিখে নিলাম 550 টাকা। সুতরাং খরচ করে, খরচটা বাদ দিলেই তো সঞ্চয় থাকে, 5500 মাইনাস 550 সমান সমান 0, 5 আর কত থাকে, 9, 4950 টাকা এটা সে খরচ করে। এবার বলেছে, দেখো প্রশ্নে কি বলছে, শতকরা কত ভাগ টাকা সে খরচ করে, এই জায়গাটা লক্ষ্য করো, শতকরা কত ভাগ টাকা, শতকরা কত ভাগ টাকা সে খরচ করে, তাহলে খরচ করছে এই টাকাটা কত টাকার মধ্যে, যে টাকাটা সে আয় করেছে তার মধ্যে। ম্যাজিক সূত্র নিশ্চিত, নবোদয় বই, জাস্ট মনে করো। যদি শতকরা হার, শতকরা কত ভাগ এটা নির্ণয় করতে বলে, তাহলে আমরা কি করি, আমরা চলে আসি ম্যাজিক সূত্র, ম্যাজিক সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি যত বাই যার মধ্যে ইন্টু 100%, যখন পার্সেন্ট নির্ণয় করতে হবে এই সূত্র অনুযায়ী কাজ করতে হবে। এরকম অঙ্কের মাঝখানে ম্যাজিক সূত্রটাকে লিখবে, লিখে এবার তুমি কি করবে, শতকরা কত ভাগ টাকা খরচ করে, তাহলে এখানে লিখতে হবে খরচ ইকুয়াল টু কত খরচ করে, 4950 কার মধ্যে খরচ করে, 5500 মধ্যে, ইন্টু 100%। এই এবার এটাকে সরলীকৃত রূপে নিয়ে যাও, নিজে করো না, নিজে করো তাহলে ভালো লাগবে। আমার মতন আমি করছি, তোমার মতন তুমি করো। এখানে কাটলাম, এখানে কাটলাম, 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে 5 নং 45, 4 5 নং 45, এটা কাটলে হয় 9। তাহলে যত বাই যার মধ্যে ইন্টু 100%, তাহলে 90% হতে হবে। ওহো, এখানে একটা শূন্য কম দিয়েছিলাম গো, তাহলে কি হবে, এখানে একটা শূন্য দিয়ে দাও, তাহলে কাটার জন্য আমাকে এইখানে কি করতে হবে, এই শূন্যটা কাটতে হবে। তাহলে এখানে আমি পাচ্ছি এই শূন্যটা আর এই শূন্যটা কেটেছি, তাহলে 90%। তাহলে এবার আমি চলে যাই, কি বলেছে, শতকরা কত ভাগ টাকা খরচ করে, প্রশ্নে দেখো শতকরা কি বলেছে, শতকরা কত ভাগ টাকা খরচ করে, তাই তো, এই যে শতকরা কত ভাগ টাকা খরচ করে। চলে যাই এখানে, সুতরাং সে শতকরা 90 ভাগ, পার্সেন্ট মানে 90 ভাগ টাকা খরচ করে, এটা হচ্ছে উত্তর পেলাম। দেখা যাক উত্তরপত্রের কোথায় আছে এটা, উত্তরপত্রের এটা 10%, এত পার্সেন্ট, এত পার্সেন্ট, 90%, ডি অপশনে আছে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, কোনটা হবে, ডি অপশন সঠিক হবে, এটা সঠিক হবে। তাহলে চলে আসো, এখানে তুমি তোমার উত্তরের সপক্ষে ডি সঠিক হয়েছে সেটাকে লিখে রাখো, ডিটাকে সঠিক বলে গণ্য করতে হবে। তাহলে পুরো সমস্যাটা একবার দেখে নাও, তুমি CWSW তে এই সমস্যাটা এইভাবেই করবে, যেখানে আমি করেছি যেমন ঠিক সেরকম ভাবেই করতে হবে। যাব পরবর্তী সমস্যা 16 দাগে, কি বলছে, 30%-এর 30% কত, তাহলে সমাধানে চলে আসি, সমাধান বা সলিউশন যেটা খুশি লিখতে পারো। 30% এর আবার 30%, পার্সেন্টেজ তুলে দিলে 100 দিয়ে ভাগ করতে হয়, এটা তুমি জানো। তাহলে এখানে কি লিখবে, এটা সমান সমান 30%-এর পার্সেন্ট তুলে দিলাম, এর কথার অর্থ হচ্ছে গুণ, এর কথার অর্থ হচ্ছে গুণ, আবার 30% তুলে দিলাম। এবার কাটবো, কেটে কত পাবো, এই শূন্য এই শূন্য কাটবো, এই শূন্য এই শূন্য কাটবো, কত পাবো, 3×9/100। এখন 9/100 উত্তরে আছে কিনা সেটা একবার একটু দেখে আসি, উত্তরের অপশনগুলোর সাথে 90% হবে না, নেই, 9/1000 হবে না, 9/100 এটা হবে,
এই 30 গুণ 30 ভাগ 100 হবে না, এটাও উত্তর হবে না। তাহলে এটা বাদ, এটা বাদ, এটা বাদ, সি অপশন সঠিক হচ্ছে। চলে আসবো আমার উত্তরের সপক্ষে, আমি সি অপশনকে সঠিক পেয়েছি। তাহলে এবার এখানে লিখবো সি অপশনটা সঠিক উত্তর। পাওয়া গেল। যাব 17 দাগের সমস্যায়, দেখবো এখানে কি বলছে। 20% লাভে 180 টাকায় একটি টর্চ লাইট বিক্রি করলে উহার ক্রয় মূল্য কত? তো আমরা এখানে ম্যাজিক সূত্র ধরে অঙ্কটা করতে পারতাম, কিন্তু আমি বিস্তারিত ভাবে করব আজকে। বিস্তারিত লিখে করব। দেখো সলিউশনে চলে আসলাম। সলিউশনে এসে 20% লাভে 180 টাকায় বিক্রি করেছে, তাহলে আমি যা যা পাবো প্রশ্নের মধ্যে সেগুলোকে আগে এখানে লিখবো। বিক্রয় মূল্য আমি জানি, এখানে বিক্রয় মূল্যটা আছে 180 টাকা বিক্রয় মূল্য। আর লাভ হয়েছে কত? লাভ হয়েছে 20%। 20% লাভ করার অর্থ কি জানো? এই কথাটার অর্থটা কি? এর অর্থটা শিখে রাখো আজকে। 20% লাভ করার অর্থ কি? এর অর্থ হচ্ছে 100 টাকায় 100 টাকায় কিনলে 20 টাকা লাভ হয়। এর অর্থ হচ্ছে এটা। সুতরাং এখানে লিখবো, তাহলে সুতরাং কি লিখতে পারি? সুতরাং লিখতে পারি আমরা যে 100 টাকায় কিনলে বিক্রয় মূল্য হয় 20 টাকা লাভ হয়। তাহলে 100 টাকা যোগ 20 টাকা সমান সমান 120 টাকা। এটা হচ্ছে বিক্রয় মূল্য হয়। এবার আমি চলে যাব, আমার বিক্রয় মূল্য এখানে বলে দেওয়া আছে, তাহলে আমার ক্রয় মূল্য নির্ণয় করতে হবে। প্লেন ঐকিক নিয়মে চলে আসো। এবার ঐকিক নিয়মে আসো। সুতরাং আমরা বলতে পারি 120 টাকায় বিক্রি করলে ক্রয় মূল্য হয় সমান সমান 100 টাকা। এটা ক্রয় মূল্য হয়। 1 টাকায় যদি বিক্রি করি ক্রয় মূল্য আরো কমে যাবে, তাহলে 100 ভাগ 120 টাকা। আর যদি আমি 180 টাকায় বিক্রি করি তাহলে আর একটু বেড়ে যাবে, তাহলে 100 ভাগ 120 গুণ 180। এই যে সরলীকৃত রূপটা আমাকে বের করতে হবে। 0 আর 0 কাটলাম, 6 দিয়ে কাটলে 6 দুগুণী 12, 3 6 18, 2 দিয়ে এটাকে কাটলে 50। সুতরাং আমি গুণ করে কত পাবো? 150 টাকা। তাহলে এবার আমি চলে আসব যে অঙ্কেতে চলে আসব যে 20% লাভে 180 টাকায় বিক্রি করেছে, ওর ক্রয় মূল্য কত। সুতরাং টর্চ লাইটের ক্রয় মূল্য সমান সমান 150 টাকা। যাব আমরা আমাদের এই উত্তরের সপক্ষে, কোথায় উত্তর পাচ্ছি? 216 টাকা হবে না, 150 টাকা সঠিক, 36 টাকা হবে না, 160 টাকা হবে না। তোমার সঠিক উত্তর পাওয়ার পরে বাকি তিনটেকে আরো একবার ভালো করে দেখে নেবে পরীক্ষার হলে। তাহলে আমার এইটা 150 টাকাটা সঠিক হচ্ছে, বি অপশনে রয়েছে, অর্থাৎ আমার উত্তরের সপক্ষে বি হয়েছে সঠিক উত্তর। আমি সেটাকে লিখে দিলাম। এবার আমি চলে আসব টোটাল সমস্যা সমাধান আমি কিভাবে করেছি এই পুরো জায়গাটা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। এটাই তোমার সিডব্লিউ এইচডব্লিউ তে করতে হবে পুরো এইভাবে লিখে। এটাকে আমরা ম্যাজিক সূত্র ধরে করতে পারতাম, সেই জায়গাটাতে নিশ্চিত নবোদয় বইতে বা অন্য কোনো বইয়ের সমাধানে সেটাও আমি শেখাবো। যাব পরবর্তী সমস্যা 18 দাগে। 500 টাকার 1 মাসের সরল সুদ 2.5 টাকা হলে বার্ষিক সরল সুদের হার কত? বার্ষিক সরল সুদের হার, কথাটা মনে রাখবে, বার্ষিক
মানে 1 বছর। সরল সুদের হার, সরল সুদের হার, এই কথাটা যখনই বলবে তখনই আমাকে জানতে হবে 100 টাকায়। 100 টাকায় কত, এটা মনে রাখার জন্য লিখতে বললাম। এবার আসবো সমাধানে। তুমি সমাধানে চলে আসো। সমাধানে লিখবে 500 টাকার, এখানে যা আছে তাই লিখবো। 500 টাকার 1 মাসের, 1 মাসের সরল সুদ, 1 মাসের সরল সুদ সমান সমান 2.5 টাকা। এরপরে কি লিখবো? 500 টাকার 12 মাসের, এখানে আমরা লিখে দেব 1 বছর সমান সমান 12 মাস। এটা তোমার একদম উপরে লিখে রাখতে হবে। এরপরে কি করব? তাহলে 12 মাসের সরল সুদ সমান সমান এই 1 মাসের সুদের সাথে 12 গুণ করে দিয়ে তত টাকা হবে। এই 500 টাকার না করে এবার যদি 1 টাকার করি, 1 টাকার 12 মাসের সরল সুদ সমান সমান এই 2.5 ইন্টু 12, এইটা ছিল 12 মাসের 500 টাকার সুদ। আর 1 টাকার ক্ষেত্রে কি হবে? 500 ভাগের 1 ভাগ হবে, এত টাকা হবে। 1 টাকায় যা সুদ হবে 100 টাকার ক্ষেত্রে কি হবে? আরো বেড়ে যাবে। কত হবে আগে লিখি। এই 1 টাকার সুদ ছিল 2.5 ইন্টু 12 ভাগ 500, এটা ছিল, তার তুলনায় 100 গুণ হয়ে যাবে। এবার আমরা কি করব? এবার আমরা এই 500-র দুটো শূন্য, উপরের দুটো শূন্য কাটবো। এই পয়েন্টটাকে তুলে দিয়ে নিচে 10 নিয়ে আসবো। 5 দিয়ে কাটলে হবে 5 পাঁচা 25। এবার কত হচ্ছে? 5 12 60 ভাগ এই 10 সমান সমান 6। অথবা আমরা এই 5 দিয়ে এটাকে কাটলে 2 হয়, 2 দিয়ে এটাকে কাটলে 6 হয়, সেটাও করতে পারতাম। সমান সমান 6 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের সুদ যদি 6 টাকা হয় তাহলে বার্ষিক, সুতরাং আমরা কি লিখতে পারি? বার্ষিক, বার্ষিক সরল সুদের, বার্ষিক সরল সুদের হার সমান সমান 6%। দেখা যাক আমাদের উত্তরে কোথায় আছে 6%। এ অপশনে 6% আছে, বি অপশনে 60% হবে না, 3% হবে না, 0.6% হবে না। অর্থাৎ আমি যে উত্তরটা বের করেছি আমার উত্তরের সপক্ষে এ অপশনটা আমার সঠিক বলে আমি খুঁজে পেয়েছি, তাই এখানে এ অপশনটা লিখে দেব। যাব এবার 19 দাগের সমস্যায়। 19 দাগে কি বলছে? 22 কেজি চিনির দাম আর 18 কেজি গুড়ের দাম সমান। 1 কেজি চিনির দাম 18 টাকা হলে 2 কেজি গুড়ের দাম কত? তো আমাদের নিশ্চিত নবোদয় বই 24 নম্বর অধ্যায়ের যে সমস্যাগুলি তার মধ্যে সব থেকে সহজ অঙ্ক বোধহয় এটা। তো দেখা যাক, সলিউশন করি আমরা। যে 22 কেজি চিনির দাম আর 18 কেজি গুড়ের দাম সমান, এই কথাটাকে লিখে রাখি। 22 কেজি, 22 কেজি চিনির দাম, 22 কেজি চিনির দাম সমান সমান 18 কেজি, 18 কেজি গুড়ের দাম, গুড়ের দাম। 1 কেজি চিনির দাম এখানে তুমি জেনে গেছো, তাহলে 1 কেজি এখানে লেখো। 1 কেজি চিনির দাম, ঐকিক নিয়মে করছি। 1 কেজি চিনির দাম সমান সমান 18 টাকা। তাহলে 22 কেজি চিনির দাম সমান সমান, এখানে সুতরাং কথাটা দিতে পারো, 18 গুণ 22 টাকা। এই গুণটা আমি করতে পারতাম, কিন্তু আমি এখন এখানে এই গুণটা করব না, কারণ এই গুণটা না করলেও আমার চলবে। গুণটা করে আবার ভাগ করতে গেলে আমি বেশি সময় নষ্ট করে ফেলবো। এবার চলে আসবো, এই যে যে টাকাটা পেলাম এই টাকাটা কি হচ্ছে? এই টাকাটা হচ্ছে 18 কেজি গুড়ের দামের সমান। তাহলে সুতরাং আমরা বলতে পারি 18 কেজি, 18 কেজি গুড়ের দাম, 18 কেজি গুড়ের দাম সমান সমান এই 18 গুণ 22 এই টাকাটা। তাহলে 2 কেজি গুড়ের দাম কত? 1 কেজি গুড়ের দাম কি হবে? 1 কেজি গুড়ের দাম কম হবে, 18 গুণ 22 তার 18 ভাগের 1 ভাগ হবে। আর 2 কেজি গুড়ের দাম কি হবে? 1 কেজি যা দাম হবে
এই 18 গুণ 22 ভাগ 18 এর তুলনায় দ্বিগুণ হবে। এবার আমরা এটাকে কি করব, এই 18 কাটবো, 22 গুণ 2 সমান সমান 44 টাকা, এইটা হলো। এবার 2 কেজি গুড়ের দাম কত? এবার উত্তরে আমার কি লিখতে হবে, সুতরাং 2 কেজি গুড়ের দাম, পুরো লিখে করো, গুড়ের দাম সমান সমান 44 টাকা। এই উত্তর লিখলে এবার চলে আসো, দেখো তো তোমার এই উত্তরটা কোন অপশনের সাথে মিলছে। 220 টাকা হবে না, বি অপশনে 22 টাকা হবে না, সি অপশনে 44 টাকা, ডি অপশনে 46 টাকা। তাহলে সি অপশনটা সঠিক বলে তোমার মনে হচ্ছে, তাহলে অপশনের সাথে তোমার মিলে গেছে উত্তর। তাহলে এখানে তোমার সি অপশনে যেটা আছে, সি হলো তো, দেখো তো সি হলো কিনা, হ্যাঁ সি 44 টাকা। তাহলে তোমার উত্তরের সপক্ষে সি সঠিক হয়েছিল, সেটা তুমি এখানে লিখে দাও। তাহলে এই পর্যন্ত করলে তোমার উত্তর সঠিক বলে বিবেচিত হবে। যাব শেষ সমস্যা, আজকের শেষ সমস্যা। আরো একটি সরল অঙ্ক আমরা পেয়ে গেলাম 20 দাগে। 20 দাগে আমরা সমাধানে যাব। সমাধানে সরল অঙ্কটাকে প্রথমে বসাবো, বসাই। প্রথমে আছে 12 গুণ ফার্স্ট ব্র্যাকেট 34 মাইনাস 31 ফার্স্ট ব্র্যাকেট শেষ যোগ 4 সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট। এবার 4-এর পরে কি আছে, যোগ আছে 80, তারপরে আছে ভাগ ফার্স্ট ব্র্যাকেট 45 মাইনাস 41। এটা সরল অঙ্ক, জাস্ট, আর কিছুই না। এই ধরনের সরল অঙ্কের সমাধান করতে গেলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটে কি হবে, 34 থেকে 31 বিয়োগ করো, থাকলো কত, 3। এর ডান পাশে 4 আছে, এর বাম পাশে 12 আছে, এই সেকেন্ড ব্র্যাকেট থাকলো, আর যোগ 80 ভাগ ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে, 45 থেকে 41 বিয়োগ করলে 4 থাকে। এবার কি করব, সমান সমান দিয়ে রাখলাম, এই গুণের কাজটা আগে করতে হবে, 3 12 36 যোগ 4, এই সেকেন্ড ব্র্যাকেট থাকলো, যোগ এই 80 কে 4 দিয়ে যে ভাগ করা, এই কাজটা আগে করতে হবে। তাহলে 36 আর 4 40 যোগ 20 সমান সমান 60। সুতরাং কি লিখবো, নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল সমান সমান 60। এই সরল অঙ্কটার উত্তর কি দাঁড়ালো, আমার 60 দাঁড়ালো। দেখা যাক উত্তরে কি আছে। উত্তরের অপশানে 80 আছে, হবে না। বি দাগে 60 আছে, সি দাগে 50 আছে, ডি দাগে 70 আছে। তাহলে বি অপশনটা আমার উত্তরের সাথে মিলেছে। তাহলে আমি এবার এখানে কি করব, আমার উত্তরটার পাশে আমি বি অপশনটা মিলেছে বলে সেটাকে, তো আমরা শেষ করলাম আমাদের অতীতের অনুরূপ বইয়ের 1992 সালের যে প্রশ্নপত্র, তার অনুরূপ প্রশ্ন, অর্থাৎ সেট নাম্বার 1। এবার আমাদের থাকবে এইচডব্লিউ থাকবে এই 1 দাগ থেকে 20 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি আছে, এগুলিকে ফ্রেশ খাতায় প্রশ্ন লিখবে এবং উত্তর বা সমাধান করবে। উত্তর বা সমাধান করবে কালো কালি দিয়ে, আর প্রশ্ন লিখবে লাল কালি দিয়ে। ফ্রেশ খাতা কমপ্লিট করার পরে নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। তাহলে স্টুডেন্টস, আমরা আজকে কি ধারণা পেলাম, 1992 সালের প্রশ্নপত্রে যে সমস্যাগুলি এসেছিল, সেই সমস্যাগুলি কতটা সহজ সরল প্রাঞ্জল ছিল। তো এই সহজ যে প্রশ্নপত্রটি রয়েছে, এই প্রশ্নপত্রের প্রতিটি সমস্যাকে তুমি বারংবার অনুশীলন করো। এই যে সহজ প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটার ঠিক অনুরূপ আরেকটা প্রশ্ন তুমি নিজে গঠন করো এবং তার সমাধান করো। তাহলে তোমার কাছে বিষয়টা একদম সহজ সরল প্রাঞ্জল হয়ে যাবে। আর এই যে 20টি সমস্যা তুমি সিডব্লিউ করলে, এই 20টি সমস্যাকে ফ্রেশ খাতাতে আবার করতে হবে লাল কালি দিয়ে প্রশ্ন, কালো কালি দিয়ে উত্তর। তাহলে তোমার কাছে একটা ফ্রেশ খাতা তৈরি হয়ে যাবে। তুমি পরীক্ষার আগে গিয়ে একদম 92 সাল থেকে আজ পর্যন্ত যত প্রশ্ন এসেছে সবগুলো তোমার চোখের সামনে চলে আসবে, গোছানো হবে তোমার পরীক্ষার প্রস্তুতি পর্বটা। তাহলে আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী সালের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের মতো আমাদের ক্লাস শেষ করব। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিশ্রম করো, অনুশীলন করো, কারণ জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে তোমাকে চান্স পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে।